সো গোলীয় দর্পণে ঢুকেই আমাদের সবার আগে গোলীয় দর্পণ কোত্থেকে আসলো একদম বেসিক্স ক্লিয়ার করে নিতে হবে, তারপর আমরা আস্তে আস্তে যাব। ঠিক আছে? তো এটা সংজ্ঞা যদি জানতে চাই, কোনো একটি গোলকের ভেতরের পৃষ্ঠ অথবা বাইরের পৃষ্ঠকে পৃষ্ঠে যদি আমরা রূপার প্রলেপ দেই, সেই গোলকটার একটা অংশ যদি আমরা কাটি, তাহলে আমরা গোলীয় দর্পণ পাই। ঠিক আছে? অথবা কোনো একটা গোলকের একটা অংশ কেটে সেটা বাইরে বা ভেতরে যদি আমরা রূপার প্রলেপ দেই বা আমরা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেই, সেই ক্ষেত্রে আমরা কি পাই? গোলীয় দর্পণ পাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তোকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা একটা গোলক নেই, এই গোলকটার একটা ব্যাসার্ধ আছে আর আমি এরটুক কাটলাম, এটাই হবে এখন আমার কাঙ্ক্ষিত গোলীয় দর্পণ। এটাকে আমি একটু এখানে আলাদা করে আঁকি। এই যে গোলীয় দর্পণটা, এটার এই বিন্দুটাকে বলে মেরুবিন্দু। ঠিক আছে? আর এই মেরুবিন্দু দিয়ে আমরা যদি একটা এরকম, এটা তো একটা গোলকের অংশ, আমরা যদি এই গোলকটাকে পরিপূর্ণ করে এটার ব্যাসার্ধটা চিন্তা করি আর এটা কেন্দ্রটা চিন্তা করি, তাহলে মেরু এবং কেন্দ্র দিয়ে যাওয়া রেখাটাকে আমরা বলতে পারি অক্ষরেখা বা মূল অক্ষ। এবারে আমরা যদি এটার বাইরের দিকে অস্বচ্ছ করে দিই, ভেতরের দিকে যদি রূপার প্রলেপ দেই, তাহলে এটা হবে অবতল দর্পণ। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি বাইরের দিকে প্যারা লাগাই, এটাকে বলে প্যারা লাগানো। ঠিক আছে? বাইরের দিকে যদি প্যারা লাগাই আর ভেতরের দিকে যদি অস্বচ্ছ করে দিই, তখন এটা হয়ে যাবে কি? আমাদের উত্তল দর্পণ। তাইলে গোলীয় দর্পণ কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে অবতল। যদি আমরা ভেতরের অবতল পৃষ্ঠে যদি প্যারা লাগাই বা রূপা লাগাই, তাহলে এটা অবতল দর্পণ। বাইরের উত্তল পৃষ্ঠটাতে যদি আমরা রূপা লাগাই বা প্যারা লাগাই, এটা হয়ে যাবে আমাদের উত্তল দর্পণ। এখানে বেশ কিছু জিনিস আছে। মেরুবিন্দু আমরা দেখলাম, মূল অক্ষ দেখলাম, এটা ফোকাস নামে একটা ব্যাপার আছে। ফোকাসটা থাকে এক্স্যাক্টলি মেরুবিন্দু, আর এটাকে বলে বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র সংজ্ঞা আসে, কোনো একটি গোলীয় দর্পণ সেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলে ওই গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। ফোকাসটা থাকে এক্স্যাক্টলি বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দু ঠিক মাঝখানে। তার মানে ফোকাস দূরত্ব মাপে কি? মেরুবিন্দু থেকে ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব হচ্ছে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ ডিভাইডেড বাই আর, যেটাকে কিনা আমরা এইভাবে লিখতে পারি, ফোকাল লেংথ ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা রিলেটেড, আমরা যে একটা গোলীয় দর্পণ বলতে অবতল কিংবা উত্তল, এটার সামনে যখন আমরা কোনো একটা বস্তু রাখবো, তখন সেটা থেকে আলো সেই দর্পণে পড়বে, প্রতিফলিত হবে, তার মানে রশ্মিচিত্র আঁকার একটা ব্যাপার চলে আসবে। রশ্মিচিত্র আঁকার ক্ষেত্রে এখানে চিহ্নের বেশ কিছু ব্যাপার আছে, কারণ এটার আবার কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস আছে, বিবর্ধনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস আছে, ওখানে কিছু বেসিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, এখানে চিহ্নের একটা ব্যাপার চলে আসে। সো আমরা একটু চিহ্নের ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি। সো গোলীয় দর্পণ কোত্থেকে আসছে? ক্লিয়ার। গোলীয় দর্পণ কয় ধরনের হয়? ক্লিয়ার। ডান। এবার আমি একটু মুছি। চিহ্নের পুরা ব্যাপারটা জাস্ট একটা চিত্র দিয়ে মাথায় রাখা যায়, সেটা হচ্ছে আমরা একটা সংখ্যা রেখা টানব। সংখ্যা রেখার মাঝামাঝি বরাবর 0 থাকে, এটা আমরা জানি।
এটা ডান পাশে সব পজিটিভ, বাম পাশে সব নেগেটিভ। আমরা এটার ক্রসে আরও একটা রেখা টানবো, এই দিকে সব পজিটিভ, এদিকে সব নেগেটিভ আমরা জানি। তো আমরা এখানে একটা গোলীয় দর্পণ আঁকবো, এইখানে একটা গোলীয় দর্পণ আঁকবো। ঠিক আছে, দেখো মেরুবিন্দুগুলো কোন দিকে? ওই যে মূল বিন্দু 0 এর দিকে। ঠিক আছে, এন্ড আমরা প্রলেপ দেওয়ার ক্ষেত্রে যখন আমরা প্রলেপ দিতে যাব তখন এই আউটার সাইডে দেখো কেমনে মনে রাখবা, তুমি এই পাশ থেকে আসো, আউটার সাইডে আমরা দাগ কেটে দিব। তুমি এদিক থেকে আসো, প্রথম কি পাচ্ছ? অবতল পাটটা পাচ্ছ। সো আমরা এটা অবতল পাটটাতে প্যারা লাগাবো। সো এটা হচ্ছে অবতল দর্পণ, আর এটাকে বলে কনকেভ মিরর। আর এই পাশে তারপর এটার এই পাশে ভেতরের পাশ আমি রূপা দিয়ে প্যারা লাগাইছি, মানে কি এটার ক্ষেত্রে বাইরের পাশে লাগাইতে হবে, তার মানে অটোমেটিক্যালি ভেতরের সাইডটা কাইটা দিব। এটা আমাদের উত্তল দর্পণ। ঠিক আছে, আচ্ছা, বা কনভেক্স মিরর। ঠিক আছে, এখন এখানে মেইনলি ওদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। ভাই এই দিককার সব ডিস্টেন্স ঋণাত্মক, তুমি জানো সংখ্যা রাখা অনুযায়ী এই দিককার সব ধনাত্মক। তার মানে কনকেভ মিররের ফোকাস যদি এখানে থাকে, তার মানে এটার ফোকাস দূরত্ব কি হবে? এটার ফোকাস দূরত্ব কি হবে? নেগেটিভ। ঠিক আছে, আর এটার কি হবে? ফোকাস দূরত্ব, এটার ফোকাস দূরত্ব হবে পজিটিভ। আমরা এভাবে মনে রাখবো। আমাদেরকে যখনই রশ্মিচিত্র আঁকতে দেবে বা এই রিলেটেড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে দেবে, মিরর বা দর্পণ, পরের অধ্যায়ে আমরা লেন্স দেখব, সব ক্ষেত্রে আমরা সংখ্যা রেখা আঁকবো, সংখ্যা রেখার উপর আমরা বসাবো। ঠিক আছে, লেন্স বসাবো অথবা মিরর বসাবো। বসানোর ক্ষেত্রে কনভেনশনটুকু কি আমি আবারও দেখাই। বসানোর ক্ষেত্রে কনভেনশনটুকু হচ্ছে নিয়ে বাম পাশ থেকে এদিকে আসবো, কি নিব? একটা সংখ্যা রেখা নিব, নিয়ে এদের মেরুগুলোকে মুখোমুখি করে আঁকবো। আঁকার পর বাম পাশ থেকে আমরা আসলে এখানে প্যারা দিয়ে ফেলবো, তার মানে এই সাইড কাইটা দিব। আর এটার যেহেতু অবতল অংশে প্যারা দিয়ে ফেলছি, তার মানে এটার উত্তল অংশে প্যারা দিব, তার মানে এই পাশ কাইটা দিব। তার মানে এটার ফোকাল লেংথ কি? এটা এই পাশে যেহেতু সব নেগেটিভ, এটা নেগেটিভ, এই পাশে যেহেতু সব পজিটিভ, এটা পজিটিভ। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। ফোকাল লেংথ নিয়ে তোমাদের অনেকের ঝামেলা থাকে, তোমরা মুখস্থ করো উত্তল নেগেটিভ, অবতল নেগেটিভ না, এরকম ঝামেলা লাগে ফেলো, অবতল নেগেটিভ। সো খিচুড়ি পাকাই ফেলো, দরকার নেই। আমি যেমনি বলছি আমি ছবি আঁকবা, ছবি আঁকলে ছবি অনুযায়ী যেটা ঋণাত্মক হয় ঋণাত্মক, ধনাত্মক হয় ধনাত্মক। ওকে, তো এখানে ছবির একটা কনফিউশন থাকে, এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে এখন আমাদের বেসিক জিনিসপত্র কিন্তু শেষ। দর্পণের বেসিক যা আমার জানা দরকার সব কিছু শেষ। এবার আমি রশ্মি চিত্রে যাইতে পারি। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রেও রশ্মি চিত্রে যাওয়ার আগে তাহলে আমরা রশ্মি চিত্রে যাই। আমরা এখন রশ্মি চিত্রে আছি। কাহিনী কি, এটা আমি ডুপ্লিকেট করি নাই। ও স্যাড, আমি এটা ডুপ্লিকেট করি না অ্যাকচুয়ালি। ওকে, না কয়টা পার্ট আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা পার্ট করবো না? 1 2 3 4 5 6 7 8 9। ওকে,
আমাদের বেসিক্স শেষ, এবার আমরা রশ্মি আঁকতে যাব। রশ্মি আঁকার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে বিন্দু বস্তু দিবে না। বিন্দু বস্তু দিয়েও যে তোমার সমস্যা হবে তা না, তুমি আঁকতে পারবে, এরকম বিস্তৃত বস্তু দিবে। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে তোমাদের বইয়ে 3 ধরনের রশ্মি আঁকতে বলা আছে, 1 2 3। বাট আমি বেসিক্যালি 2 ধরনের, এই 1 আর 3 তোমাদের বইয়ে একই জিনিস, বুঝছো? তোমাদের বইয়ে যে 1 আর 3 যেটা বলছে, আমরা যদি একটা দর্পণ আঁকি, এখানে এটা হচ্ছে আমাদের বস্তু, আমরা চেষ্টা করব দর্পণটা যাতে যথেষ্ট বড় হয়, ঠিক আছে? আর বস্তুটা যাতে ওইটার তুলনায় ছোট হয়, তাহলে আমাদের আঁকাটা বা চিত্র আঁকাটা অনেক বেশি সহজ হবে, ঠিক আছে? তো এটা একটু সাইডে হয়ে গেছে, এটা আমাদের উচিত হবে একদম সেন্টার বরাবর রাখা, ঠিক আছে? এটা মোটামুটি সেন্টার বরাবর আছে, মানে অবশ্যই যাতে প্রধান অক্ষটা মেরুর উপর দিয়ে যায়, ঠিক আছে? তো রশ্মি চিত্র আঁকার ক্ষেত্রে তোমাদের বই 3টা পয়েন্ট বলছে, তোমাদেরকে সহজ করে বলি 3টা পয়েন্ট মনে রাখার দরকার নেই। 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট অ্যাকচুয়ালি একই জিনিস। আমরা কি করব, আমরা যেই বস্তুটার রশ্মি চিত্র আঁকতে হবে এটার পাদবিন্দু থেকে আমরা জাস্ট কি করব, সরাসরি এটা কি, এটা যদি ধরো ফোকাস হয়, এটা যদি এফ হয়, তাহলে এটা বক্রতার কেন্দ্র বরাবর একটা রশ্মি পাঠাবো, এটা আবার ব্যাক পাঠিয়ে দিব, দ্যাটস ইট। পাদবিন্দু নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, ঠিক আছে? শীর্ষবিন্দুটা নিয়ে আমরা কি করব, শীর্ষবিন্দুর থেকে আমরা 2 ধরনের রশ্মি আঁকবো। একটা হচ্ছে আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবো। প্রধান অক্ষের সমান্তরালে পাঠাইলে সেই রশ্মিটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে ব্যাক করবে। এটার উল্টা কথাটা এখানে বলছে, যদি কোনো কারণে ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে ব্যাক করবে, দ্যাটস ইট। এটাই একই কথা। তো আমরা ওইটা দিকে না তাকাই। 2 নাম্বার হচ্ছে আমরা আরো একটা রশ্মি টানবো, সেটা হবে বক্রতার কেন্দ্র বরাবর। ঠিক আছে? তো বক্রতার কেন্দ্র বরাবর কেমনে টানতে পারি? বক্রতার কেন্দ্র তো ভাই এইখানে, আমি এদিকে রশ্মি আঁকবো না, তোমার এদিকে আঁকার দরকার নাই, তুমি এটা বরাবর এদিকে ফেলাও। দেখো এটা বরাবর কিন্তু ফেলাচ্ছি, তাহলে এটা এক্স্যাক্টলি যেই দিকে যাবে ওই দিক দিয়ে ব্যাক করবে, ঠিক আছে? তার মানে এই দিকে কোথাও এই দুইটা রশ্মি মিলিত হবে। রশ্মি চিত্র আঁকার ক্ষেত্রে কি করব, এই যে এইগুলাকে এটাকে জাস্ট আমরা কি করব, পেছনের দিকে বর্ধিত করব। এদিকে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই এই দুটো রশ্মি। তাহলে মিলিত হচ্ছে কোথায়? মিলিত হচ্ছে এইখানে, তাই না? এইদিকে, এটাকে যদি আমি পিছনে টানি, এইদিকে কোনো একটা জায়গাতে মিলিত হবে, ঠিক আছে? দেন আমরা এখানে বস্তুটার একটা কি পাওয়া যাব, বস্তুটার একটা আমরা প্রতিবিম্ব পাওয়া যাব, তাই না? বস্তুটার প্রতিবিম্ব এখানে বর্ধিত হবে। সো কেন বর্ধিত হয়েছে, কোথায় কখন বর্ধিত হবে, এগুলো নিয়ে আমরা পড়বো। বাট আমরা জাস্ট রশ্মিচিত্র আঁকার ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখবো। যে বস্তুটার রশ্মিচিত্র আঁকতে বলবে, এটার মাথা থেকে আমরা 2 ধরনের রশ্মি পাঠাবো, একটা বক্রতার কেন্দ্র বরাবর আর একটা প্রধান অক্ষ বরাবর। বক্রতার কেন্দ্র বরাবর যেটা পাঠাবো এটা এক্স্যাক্টলি ওই পথেই ব্যাক আসবে, আর প্রধান অক্ষ বরাবর যেটা পাঠাবো এটা ফোকাস দিয়ে ব্যাক করবে। প্রধান অক্ষের সমান্তরাল বরাবর যেটা অ্যাকচুয়ালি পাঠাবো। ওকে, ডান। এই একটুক মাথায় রাখলে আমরা এবার বিম্ব কিংবা রশ্মি চিত্র আঁকার জন্য প্রিপেয়ার্ড। তাহলে আমরা এবার উত্তল দর্পণে আমাদেরকে কত ধরনের রশ্মি আঁকতে দিতে পারে আমরা দেখব, এবং অবতল দর্পণে দেখব, ঠিক আছে? তারপর আমরা ওইটা রিলেটেড গাণিতিক সূত্র সেটা দেখব। তা আমরা ডিরেক্ট রশ্মি চিত্রে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা উত্তল দর্পণের আগে একটা বস্তুকে রাখলে, বা অবতল দর্পণের সামনে একটা বস্তুকে রাখলে কি কি ঘটতে পারে, এটা আমরা আঁকার আগেই একটা সিমুলেশন দিয়ে পুরো ব্যাপারটা দেখে ফেলবো। অ্যান্ড সমতল দর্পণের ক্ষেত্রেও আমরা চাইলে সেটা দেখতে পারতাম, এটাও আমরা দেখে ফেলবো। ওকে, দেন আমরা ছবি আঁকা আঁকতে চাই, সেই জন্য আমাদেরকে ক্রমে যাইতে হবে। তোমরা নিজেরাও এটা করতে পারবা। তোমরা ক্রমে যাবা, ক্রমে গিয়ে লিখবা, কি লিখবা? আমরা আগে কনকেভটা দেখি, কনকেভ, মিরর ও ফিজিক্স।
এই যে কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর চলে আসছে, ঠিক আছে। এইখানে একটু নিচে গেলেই ভাইয়া দেখো আমরা একটা কি পাচ্ছি, একটা মিরর পাচ্ছি। মিররের এই পাশটা নেগেটিভ সাইড, এটা ধনাত্মক সাইড সংখ্যা রেখার, ঠিক আছে। আমরা অবজেক্টটাকে এই পাশে রাখছি মানে কি অবতল পাশে আলো পড়তেছে, মানে এটা অবতল দর্পণ। আমরা অবজেক্টটাকে জাস্ট টেনে এখানে নিয়ে আসলে আলোটা উত্তল পাশে পড়তেছে, এটা উত্তল দর্পণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা অবতল দর্পণ নিয়ে কাজ করতে যাচ্ছি। অবতল দর্পণে কোন কোন জায়গাগুলোতে আমরা বস্তুটাকে রেখে চেক করব তোমাদেরকে আমি একটু বলি। এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, ওকে। আমরা একবার ফোকাস এবং মেরুর মাঝে রেখে দেখব কি হয়। বস্তুটাকে আমরা ছোট রাখি যাতে আমাদের ইমেজটা ভালো মতো দেখা যায়, বড় হইলে তো এটা অনেক দূরে চলে যাচ্ছে। আমরা একবার ফোকাসের উপরে রেখা দেখব কি হয়, ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে রেখা দেখব কি হয়, বক্রতার কেন্দ্রে রেখা দেখব কি হয়, বক্রতার কেন্দ্রের বাইরে রেখা দেখব কি হয়। তাহলে কয়টা পজিশন, 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ দুইটার ক্ষেত্রেই একটা বস্তুকে 5টা পজিশনে রেখে রেখে দেখব যে প্রতিটা পজিশনের জন্য বিম্ব সোজা হচ্ছে নাকি উল্টা হচ্ছে, বিবর্ধিত হচ্ছে নাকি খর্বিত হচ্ছে, বাস্তব হচ্ছে নাকি অবাস্তব হচ্ছে, এটার অবস্থান কোথায়, এই 4টা জিনিস অ্যানালাইসিস করব। তাইলে এখানে তোমাদেরকে আমি আবারও খুব ভালো করে বলি, আমাদেরকে যে এখানে বিম্ব বা রশ্মি চিত্র আঁকতে বলতেছে, এই জায়গাটাতে আমাদের কোশ্চেনগুলো হবে এরকম। এখানে আমাদেরকে যে সিকিউগুলো আসবে এখানে খুবই সিম্পল কোশ্চেন করবে, আর তোমাকে প্যাটার্নে ফেলায় আনসার করতে হবে। রশ্মি চিত্র কেমনে কোন স্ট্র্যাটেজিতে আঁকবো দেখাইছি, তারপর তো একে নিজের হাতে দেখাবো। তাহলে আমাকে বলবে আমরা তাইলে অবতল দর্পণ নিয়ে কাজ শুরু না আমরা উত্তল দর্পণ নিয়ে কাজ করবো। এখানে কোশ্চেন করবে, কোশ্চেনগুলোতে তোমার পয়েন্ট থাকবে যে একটা উত্তল কিংবা অবতল দর্পণের ফোকাস এবং মেরুর মাঝে একটা বস্তু রাখা আছে, এটার প্রতিবিম্বের সবকিছু ব্যাখ্যা করো। কি কি ব্যাখ্যা করতে বলবে, আকার বড় না ছোট হইছে, আকৃতি এটা কি সোজা নাকি উল্টা, এটার প্রকৃতি এটা কি বাস্তব নাকি অবাস্তব, এটার অবস্থানটা এটা কি আমার দর্পণটার পিছনে গঠিত হয়েছে, মানে যেই পাশে বস্তু আছে এই পাশে গঠিত হয়েছে নাকি উল্টা পাশে হয়েছে। অ্যান্ড এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এটা দিয়ে আমরা চাইলে একদম এক্স্যাক্টলি ঠিক মিরর থেকে বা দর্পণ থেকে কতটুকু দূরে গঠিত হবে এটাও বের করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড বিবর্ধন যদি বিবর্ধন হয়ে থাকে বা এটা যে ছোট হয়ে থাকে ঠিক কতটুকু ছোট হয়েছে কতটুকু বড় হয়েছে এটা আমরা বিবর্ধনের সূত্র দিয়ে বের করতে পারি, ওইগুলো আমরা পরে দেখবো। আগে আমরা এই জিনিসপত্রগুলো, তাইলে একটা দর্পণের সামনে একটা বস্তু রাখা হইলে বিবর্ধন হবে নাকি হবে না, সোজা হবে না উল্টা হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সবগুলো জিনিস এই দুইটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েও অ্যানালাইসিস করা যায়, চাইলে করা যায়। আবার চাইলে রশ্মি চিত্র আঁকার মাধ্যমে করা যায়, আমাদেরকে দুইটাই শিখতে হবে। আমরা রশ্মি চিত্রের মাধ্যমে শিখবো, তারপর আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে শিখবো, ওকে। তারপর আমাদের এই অধ্যায়ের সবচেয়ে, এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট শেষ হয়ে যাবে। আমরা একবার উত্তলের জন্য দেখবো, একবার অবতলের জন্য দেখবো। তাইলে তোমরা খাতার মধ্যে আমার সাথে সাথে নোট নাও। আমরা আগে অবতল দিয়ে কাজ শুরু করি, আগে আমরা উত্তল দিয়ে কাজটা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাস কোথায়, ফোকাস হচ্ছে -4, তার মানে এটার ক্ষেত্রে +4, এটার ফোকাস হচ্ছে +4। তাহলে আমরা ফোকাস তাহলে আমরা এখানে একটু লেখা ফেলি জিনিসগুলো, একটু আমাকে নোট নিতে হবে, হ্যাঁ। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমরা সবগুলো লিখব, ঠিক আছে। আকার আচ্ছা, আগে আমরা অবতল দিয়ে ট্রাই করতেছি।
দেখো যখন অবস্থানটা মেরু এবং ফোকাস, এটা হচ্ছে ফোকাস, ফোকাসের মাঝে এটা আমরা একটু তাহলে এটাকে 5টা কপি করে ফেলি, এটাকে 5টা কপি করে ফেলবো। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। প্রথম ডাটাগুলো হবে জাস্ট অবতলের ক্ষেত্রে। প্রথমে আমরা রাখবো কোথায়? প্রথমে আমরা রাখবো মেরু আর ফোকাস, এটার মাঝামাঝিতে রাখবো। রাখলে কি হয় দেখি। এটা হচ্ছে আমাদের মেরু আর এটা হচ্ছে আমাদের ফোকাস, এটার মাঝামাঝি রাখলে কি হচ্ছে দেখো, এটার মাঝখানে যেখানেই রাখি না কেন, যেখানেই রাখি না কেন সোজা হচ্ছে। কি হচ্ছে? সোজা। এবং দেখো তো বস্তুর চাইতে বিম্বের সাইজ ছোট, সোজা ছোট। এবং দেখো সত্যিকার অর্থে আলো মিলিত হয় নাই, কাটা কাটা দাগ, তার মানে অবাস্তব। আর অবস্থান কোন দিকে? অবস্থান হচ্ছে উল্টা পাশে, যেই পাশে বস্তু তার উল্টা পাশে। তো এইগুলা আমরা একটু লেখা ফেলি। তো অবতলের ক্ষেত্রে আকার ছোট, আকৃতি সোজা, প্রকৃতি অবাস্তব, অবস্থান অপর পাশে। অথবা আমরা পেছনে লিখতে পারি, দর্পণের পেছনে। ঠিক আছে, টান। এইবারে আমরা রাখবো কোথায়? এইবারে রাখবো আমরা ফোকাসে রাখবো। ফোকাসে রাখবো। ফোকাসে রাখলে কি হয় আমরা একটু দেখি। দেখো কি হচ্ছে, দেখো তো ফোকাসে রাখলে ছোট, সোজা, অবাস্তব, পিছে। ছোট বা খর্বিত, সোজা, অবাস্তব, পেছনে। এবারে আমরা রাখবো ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝামাঝি, এফ আর বক্রতার কেন্দ্র, এই দুইটার মাঝামাঝিতে রাখবো। চলো রাখি। এইট হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, তাহলে রাখি। এটা হচ্ছে ফোকাস, এটার মাঝামাঝি জায়গাতে যদি আমি রাখি, মাঝামাঝি জায়গাতে রাখলাম। স্টিল এভরিথিং সেম, স্টিল এভরিথিং সেম। আমরা দেখো এবার আমরা একদম বক্রতার কেন্দ্রে রাখলাম, কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। বাইরে নিলাম, কিছু চেঞ্জ হচ্ছে না। যেইখানেই নেই না কেন, এটার ক্ষেত্রে আমরা যেইখানেই নেই না কেন, আমরা তো আর মেরুতে তো আর রাখতে পারবো না, মেরুতে রাখলে সমান হচ্ছে, মেরুতে রাখা পসিবল না। সো মেরু থেকে এদিকে যেইখানেই রাখি না কেন, যেইখানেই রাখি না কেন, একদম যদি অসীমেও রাখি, একদম অসীমেও নিয়ে যায়, অসীমে কখনো জানতে চাইবে না। ঠিক আছে, অসীমে মানে অ্যাকচুয়ালি বক্রতার কেন্দ্রের বাইরে জানতে চাচ্ছি আর কি, এটার বাইরে। ঠিক আছে, যত অসীমের দিকে যাচ্ছি এটা ছোট হচ্ছে, বাট সোজা থাকতেছে, অবাস্তব থাকতেছে, উল্টা দিকেই থাকতেছে। অসীমে গেলে হয়তো দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এটুকি। ঠিক আছে, এটা কমন সেন্স দিয়ে খাটাবো। আমরা কখনো অসীমে নিব না, আমরা অসীমে কখনোই বলবে না, বলবে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো অবতল দর্পণের ক্ষেত্রে আমি যেইখানেই রাখি না কেন,
অ্যান্সার অলওয়েজ এটা, ছোট, সোজা, অবাস্তব, পেছনে। তাহলে এখানে কি হবে? ছোট, সোজা, অবাস্তব, পেছনে। আমি যদি এবার বক্রতার কেন্দ্রেও রাখি, বক্রতার কেন্দ্রে এখানে যদি রাখি, অলওয়েজ সেম অ্যান্সার। আকার কি? খর্বিত বা ছোট, সোজা, প্রকৃতি হচ্ছে অবাস্তব, সব জায়গায় অবাস্তব লিখতেছি তো নাকি? অবাস্তব, আর পেছনে। আমরা যদি বক্রতার কেন্দ্রের বাইরেও রাখি, এই কেসগুলো বাইরে দিবে না, বক্রতার কেন্দ্র আর অসীম এই দুটার মাঝামাঝি যদি রাখি, একই অ্যান্সার আসবে। ছোট বা খর্বিত, সোজা, অবাস্তব, পেছনে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যেখানেই রাখি না কেন আমাদের তেমন কোনো পেইন নাই। অবতল দর্পণ মানেই অলওয়েজ অবাস্তব, অলওয়েজ সোজা, অলওয়েজ ছোট, অলওয়েজ পিছনে। অবতল দর্পণের রশ্মি চিত্র আঁকার ক্ষেত্রে আমাদের কোনো পেইনই হবে না, আমরা আগে থেকেই জানি। আমাদেরকে 4টা কোশ্চেন করে 4টা কোশ্চেন অ্যান্সার একটাই। অবতল দর্পণের ক্ষেত্রে বিম্বের আকার অলওয়েজ খর্বিত, আকৃতি অলওয়েজ সোজা, ডিরেকশন, প্রকৃতি অলওয়েজ অবাস্তব, অবস্থান অলওয়েজ পিছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা উত্তল দেখবো। উত্তলকে আমরা সেম সবগুলো জায়গাতে রাখবো, এর বাইরে বলবে না। এর বাইরে এক্সামে তুমি বোর্ডের কোশ্চেন দেখো, এর বাইরে জীবনও বলবে না। তারপর রশ্মি চিত্র আঁকা দেখবো, ঠিক আছে? সো উত্তলের ক্ষেত্রে আমরা মেরু এবং এফ এর মাঝখানে রাখি, এটার ক্ষেত্রে খুবই ডাইনামিক অ্যান্সার আসবে। আচ্ছা, এতক্ষণ আমরা তো রাখতেছিলাম উত্তলের সামনে। আই হাই, এটা আমরা কি করলাম? এতক্ষণ আমরা রাখছি কিন্তু উত্তলের সামনে। আমরা একটা খুবই বেসিক একটা ভুল করছি। এতক্ষণ আমরা এটা ছিল উত্তল আর এটা ছিল অবতল। আমরা আগে উত্তল দেখতেছিলাম, তার অবতল দেখতেছিলাম, ঠিক আছে? এটা একটু আমি কারেক্ট করে দেই। এই জিনিসটা আমি নোটিস করলাম না। এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে অবতল। উত্তল, অবতল, বক্রতার কেন্দ্রে এটা হচ্ছে আমাদের উত্তল, আমাদের অবতল। এন্ড বক্রতার কেন্দ্র এবং ইনফিনিটির ক্ষেত্রেও সেম। এটা আমাদের একই ভুল আবার করতেছি। এটা হচ্ছে আমাদের উত্তল আর এটা হচ্ছে আমাদের অবতল। তাহলে আমরা আবার এটা তোমরা জাস্ট একবার ব্রেইনে রিম্যাপ করে নাও। এই উত্তল পাশে রাখছিলাম, উত্তল পাশে আমরা যেইখানেই রাখি না কেন অলওয়েজ সোজা, অলওয়েজ খর্বিত, অলওয়েজ অবাস্তব, এন্ড কি অলওয়েজ পিছে। এইবার আসো আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আসি। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা একদম প্রথম পজিশনটাতে রাখি, ফোকাস এবং মেরুর মাঝে। ফোকাস এবং মেরুর মাঝে, ফোকাস এবং মেরুর মাঝে আমরা দেখতে পাচ্ছি একদম মেরু থেকে শুরু করলে ইকুয়াল, মেরুতে রাখা যায় না। সো এটা ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। যত ফোকাসের দিকে যাচ্ছি বড় হচ্ছে, তার মানে ফোকাসে রাখলে এটা ইনফিনিটি সাইজড হয়ে যাবে, ঠিক আছে?
এবং সাইজ বড়, বিবর্ধিত, সোজা অ্যান্ড অবাস্তব। অ্যান্ড পিছে, যে পাশে বস্তু এটার ইমেজ পিছে হচ্ছে। তাহলে এটা লিখি একটু। দেখো, যখন আমরা মেরু এবং এফ এর মাঝে রাখতেছি অবতলের ক্ষেত্রে আকার বড় বা বিবর্ধিত, অন্য কালার দিয়ে লিখি নাকি, বিবর্ধিত। ঠিক আছে? আচ্ছা, আকৃতি সোজা, আকার আকৃতি অ্যাকচুয়ালি একসাথেই হওয়া উচিত। আকার আকৃতি বিবর্ধিত সোজা, দ্যাটস ইট। প্রকৃতি কি? অবাস্তব। অবস্থান পেছনে, দর্পণের পেছনে। এবারে আমরা রাখবো কোথায়? এবারে রাখবো ফোকাসে। ফোকাসে রাখলে কি হয় আমরা দেখে ফেলছি। আকার অসীম, অসীম দৈর্ঘ্যের। আকৃতি সোজা, প্রকৃতি অবাস্তব, অবস্থান অসীমে। এইবারে আমরা রাখবো বক্রতার, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। ফোকাসে রাখলে কি হয় দেখছো তো? এই যে দেখো, আকার কি? অসীম এন্ড সোজা এন্ড কি? অবাস্তব এন্ড অবস্থান অসীমে। এবার ফোকাস আর বক্রতা, এটা বক্রতার কেন্দ্র, এটা ফোকাস, এই দুইটার মাঝামাঝি রাখি। দেখো তো কি হচ্ছে ভাইয়া। এবার অসীম থেকে তার অবস্থান, দর্পণ, দর্পণ যেই পাশে, দর্পণের যে পাশে বস্তু ওই পাশে চলে আসছে। এই যে দেখো, এই পাশে কিন্তু চলে আসছে। এই যে দেখছো, সো ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে রাখলে সাইজটা দেখো বড়, সাইজ বড়, বিবর্ধিত, উল্টা, বাট বাস্তব। আলোক রশ্মি সত্যিকার অর্থে এখানে মিলিত হয়েছে। দেখছো, দেখো এখানে কাটা কাটা দাগ না, কিন্তু লেজিটমেটলি এখানে মিলিত হয়েছে। আর অবস্থান কি? একই পাশে, সামনে, দর্পণের একই পাশে। আমরা একই পাশে লিখব। পেছনে মানে আমরা অপর পাশে বুঝবো। ওকে, তাহলে দেখো এটার ক্ষেত্রে আকার স্টিল, বিবর্ধিত, আকৃতি উল্টা, প্রকৃতি বাস্তব, অবস্থান, অবস্থানটা কোথায় হচ্ছে দেখো তো? অবস্থানটা হচ্ছে, আমরা যদি একদম এখানেও আসি, বক্রতার কেন্দ্রের বাইরে। অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। এটা লাগবে না, অবস্থানটা জাস্ট এটা লিখলেই চলবে। অবস্থান কোথায় হয়? একই পাশে। অত স্পেসিফিক আসলে আসে না যে একদম বক্রতার কেন্দ্রের বাইরে, এই পাশে, একই পাশে, অবজেক্ট যেই পাশে, বিম্ব একই পাশে, এটা বললেই এখানে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটাতে ইনাফ চার্জ আছে তো? ইয়া আছে, ডান। এবার আমরা রাখবো কোথায়? এবার আমরা বক্রতার কেন্দ্রে রাখবো। দেখি কি হয়। নিয়ে আসলাম। আই হাই, বক্রতার কেন্দ্রের সাইজ একই হয়ে যাচ্ছে, সোজা। আকৃতি উল্টা, প্রকৃতি বাস্তব, একই পাশে। আকার সমান, আকৃতি উল্টা, প্রকৃতি বাস্তব, অবস্থান বক্রতার কেন্দ্রে। এটাতে বক্রতার কেন্দ্রেই লিখি, বক্রতার কেন্দ্রে, অথবা আমরা বলতে পারি বক্রতার কেন্দ্র তো ওই পাশেও আছে। সো আমরা বলতে পারি কি, যদিও বক্রতার কেন্দ্র দর্পণের যে পাশে বস্তু রাখো ওই পাশে বক্রতার কেন্দ্র থাকে, আমরা এটা না লিখে, আমরা কনফিউজিং সিচুয়েশন বাদ দিয়ে আমরা লিখি একই পাশে, বস্তু যেই পাশে, বিম্ব একই পাশে। এবার আমরা বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে রাখবো। দেখি কি হয়। হাই হাই, এখন ছোট হয়ে যাচ্ছে। এখন যত যাচ্ছে ছোট যাচ্ছে। অসীমে গেলে কি হয়ে যাবে? একদম জিরো হয়ে যাবে। ছোট, উল্টা, বাস্তব, একই পাশে। ছোট, উল্টা,
বাস্তব একই পাশে। তাহলে এখন একটা জিনিস দেখো, উত্তল দর্পণ অলওয়েজ ছোট, অলওয়েজ সোজা, অলওয়েজ অবাস্তব, অলওয়েজ পেছনে বিম্ব গঠন করে। বাট অবতল দর্পণ অবস্থান বেঁধে তার বিম্বের আকার, আকৃতি, প্রকৃতি, অবস্থান চেঞ্জ করে। ঠিক আছে, আমরা মোটা দাগে বলতে পারি যখন সে এফ এর এই পাশে থাকে, এফ এবং মেরুর মাঝামাঝি থাকে, তখন সে অবাস্তব, সোজা, পেছনে বিবর্ধিত বিম্ব গঠন করে। যখন এফ এর উপরে নিয়ে আসি তখন সে অসীমে চলে যায়, সোজা, অবাস্তব, অসীমে। যখন সে এফ এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে নিয়ে আসে তখন কি হয়ে যায়? এবার উল্টা হয়ে যাচ্ছে, বিবর্ধিত হয়ে যাচ্ছে, বাস্তব হয়ে যাচ্ছে। তার মানে এফ এর এই পাশে যার রেজাল্ট, এফ এবং মেরুর এই পাশে, ঠিক এফটাকে ক্রস করে বক্রতার কেন্দ্র এবং এটার মাঝামাঝি রাখলে রেজাল্ট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, যখন এফ এর এই পাশে তখন বিবর্ধিত, তখন সোজা, তখন অবাস্তব, তখন ছিল পেছনে। জাস্ট এফ থেকে জাস্ট বক্রতার কেন্দ্রের দিকে আনছে, এটা হয়ে যাচ্ছে কি? ছোট, উল্টা, বাস্তব, একই পাশে। দেখো পুরো উল্টায় যাচ্ছে। একটা জিনিস উল্টাচ্ছে না, সেটা হচ্ছে বিবর্ধনটা উল্টাচ্ছে না। আগেও বড় ছিল, এখনো বড় আছে, বাট আগে ছিল সোজা, এখন উল্টা হয়ে যাচ্ছে। আগে ছিল অবাস্তব, এখন বাস্তব হয়ে যাচ্ছে। আগে ছিল অপর পাশে, বাট একই পাশে হয়ে যাচ্ছে। বিবর্ধনটা কমপ্লিটলি রিভার্স হয় কোথায় গিয়ে? বক্রতার কেন্দ্রে গিয়ে সমান হয়ে যায়, দেন বক্রতার কেন্দ্রের বাইরে বিবর্ধনটা কমপ্লিটলি ছোট হয়ে গেছে। তো পুরো ব্যাপারটা তোমাকে আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাই এখান থেকে। আবারও দেখো, ফোকাসের মেরুর এদিকে যে রেজাল্ট, জাস্ট বিবর্ধনটা ছাড়া বাকি সব কিছু ফোকাসের এই পাশে আসলে রিভার্স হয়ে যাচ্ছে। এভরিথিং রিভার্স হয়ে যাচ্ছে, এভরিথিং, জাস্ট সাইজটা ছাড়া। এখানেও সাইজ বড়, এখানেও সাইজ বড়। ঠিক আছে, যখন বক্রতার কেন্দ্রে আসতেছি তখন ফোকাসের এই পাশে থাকলে বাকি সব যা যা থাকার কথা সব ওইভাবেই আছে, বাট সাইজটা এবার রিভার্স হয়ে যাচ্ছে, সাইজটা এবার ছোট হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। এটা হচ্ছে সামারি, অবতল দর্পণের সামারি। ফোকাসের এই পাশে রেজাল্ট যা, ফোকাসের এই পাশে রেজাল্ট কমপ্লিটলি উল্টা, অ্যাকসেপ্ট বিবর্ধন বা আকারটাও রিভার্স হয়ে যায়, আকারটা সহ রিভার্স হয় বক্রতার কেন্দ্রের এই পাশে চলে আসলে। এই যে এভাবে ভিজুয়ালাইজ করে যদি মাথায় রাখতে পারো, দেখবা এখানকার সবকিছু অনেক বেশি সহজ হয়ে গেছে। এই টুলটার কেমনে বের করবে এটা তো দেখাইলামই। এটা ইউজ করে করে তোমরা বাকি জিনিসপত্রগুলো মানে কোথায় রাখলে কি হয় এটা ব্রেনে গাঁথা ফেললে। এবার আসো, আমাদেরকে যদি রশ্মি চিত্র আঁকতে বলে, আমরা রশ্মি চিত্র কিভাবে আঁকবো? আমি তোমাদেরকে বেশ কয়েকটা রশ্মি চিত্র এঁকে দেখাই। তাহলে আমি এখান থেকে একটা চুজ করি। আমি রশ্মি চিত্র আঁকলে অবভিয়াসলি রেজাল্টের সাথে মিলতে হবে। যদি না মিলে তার মানে রশ্মি চিত্র আঁকে ভুল আছে। ঠিক আছে, কোনটা চুজ করব? অবতল চুজ করবো না উত্তল? তো অলওয়েজ একই জিনিস। আচ্ছা, আমরা উত্তল থেকে একটা চুজ করি, অবতল থেকে একটা চুজ করি। ঠিক আছে, আরও বেশ কিছু জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে উত্তল অবতলের মধ্যে দেখো, এটা বস্তু না, এটা বস্তু। দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে লেন্স না, মিররের ক্ষেত্রে দেখো তো ভাইয়া, আলুটা উত্তলের ক্ষেত্রে পড়ে চারপাশে ছড়াই যাচ্ছে, ডাইভার্জিং। যেইভাবেই রাখি না কেন ডাইভার্জিং। এটার ক্ষেত্রে দেখো তো, আলুটা বস্তু থেকে মিররে পড়ে কি হয়ে যাচ্ছে? অভিসারী হয়ে যাচ্ছে। তুমি যেখানেই রাখো না কেন অভিসারী, যেখানেই রাখো না কেন অভিসারী। তার মানে অবতল দর্পণ অ্যাকচুয়ালি কি? অভিসারী দর্পণ বা কনভার্জিং। আর এটা অলওয়েজ ডাইভার্জিং। এটা লিখো, এটা এক্সামে বলে, এটা উত্তল অলওয়েজ ডাইভার্জিং মানে অপসারী, আর অবতল অলওয়েজ কনভার্জিং
বা অভিসারী, মানে আলোক রশ্মিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে ফেলে। তার মানে কোথাও যদি আমাকে আলোক রশ্মিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে হয়, আমরা অবতল দর্পণের হেল্প নিব। কনকেভ কনভার্জিং, উত্তল কনভেক্স ডাইভার্জিং, এমনি মনে রাখবা, ঠিক আছে? কনকেভ দিয়ে মনে রাখবা, কনকেভ কনভার্জিং। আচ্ছা, তাহলে আমরা উত্তল থেকে একটা আঁকি, অবতল থেকে একটা আঁকি নাকি? উত্তল থেকে কোনটা আঁকবো? সবচেয়ে বেশি যেটা আসে, এটা সবচেয়ে বেশি আসে, এটা সবচেয়ে বেশি আসে মেরু এবং এফ এর মাঝে। মেরু এবং এফ এর মাঝে আমরা উত্তল একটা আঁকি, অবতল একটা আঁকি। তাহলে আকার রুল কি? আকার রুল হচ্ছে আমরা এখানে অবতল আঁকবো, এখানে উত্তল আঁকবো, ঠিক আছে? আচ্ছা, এটা আকার নিয়মটা কি? আকার নিয়মটা হচ্ছে, মনে আছে মিরর কেমনে আঁকতে হবে? মনে আছে মিরর আকার? এখানে আগে আঁকা নিবা, এটা এই পাশটা ঋণাত্মক, এই পাশটা ধনাত্মক। আমরা মেরুটা মুখোমুখি করে রাখবো, রেখে এই পাশ থেকে আসতেছি, বাম থেকে ডানে যাচ্ছি, যাওয়ার পথে যে পাশটাকে পাবো এটাই কি আমার মিরর। তাই এটা যেহেতু অবতল পাচ্ছে, এটা অবতল মিরর, তাহলে এটা অটোমেটিকলি উত্তল হয়ে যাবে। তাহলে আমি এই পাশে আঁকতে যাচ্ছি কোনটা? এই পাশে আঁকতে যাচ্ছি আমি অবতল, তাহলে অবতলটা আঁকা ফেলি, একটু বড় করে আঁকবা, ঠিক আছে? তাইলে আমাদের জন্য সোজা হবে। তাহলে এটার বক্রতার কেন্দ্র, আচ্ছা বক্রতার কেন্দ্রকে অ্যাকুরেটলি কেমনে আঁকতে পারবা? কারণ ওই যে ইয়ে দিয়ে তোমাদের কম্পাস আছে না, পেন্সিল কম্পাস, পেন্সিল কম্পাস এখানে বসায়া একটা পুরা বৃত্ত আঁকার দরকার নেই, আংশিক বৃত্ত আঁকবা। সেই ক্ষেত্রে কি ইয়েটা ডিস্টেন্সটুকু অনেক বড় নিবা, ঠিক আছে? চাপটুকু অনেক বড় নিবা, ওকে? আচ্ছা, তাহলে ফোকাস কোনটা হবে? ফোকাস হবে আমাদের ঠিক এখানে মাঝামাঝি। আমরা কি শিওর যে এটার বক্রতার কেন্দ্র এখানে হবে? সো হাতে আঁকার ক্ষেত্রে খুবই সাবধান, ওকে? এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, ঠিক আছে? আমরা ফোকাস এবং মেরু, এটা হচ্ছে পোল, এটার মাঝে একটা বস্তুকে রাখতে চাচ্ছি। রাখলাম, রাখলে কি হয় আমরা দেখতে যাচ্ছি। আমাদের ওই সিমুলেশনের সাথে রেজাল্ট অবভিয়াসলি মিলতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করি? আমরা পাদবিন্দু থেকে জাস্ট একটা দেই বক্রতার কেন্দ্র বরাবর, দেন এটা জাস্ট কি ধাম করে ব্যাক চলে যায়। এটা এই তীর চিহ্ন দেওয়ারও দরকার নেই, এটা হুদা, এটা লাগেই না। আর আরেকটা রশ্মি আমরা আঁকবো কি, এটা শীর্ষ থেকে দুইটা রশ্মি আঁকবো, দুই ধরনের রশ্মি আঁকবো শীর্ষটা থেকে। একটা হচ্ছে অক্ষের সমান্তরালে, আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে আমি অক্ষের সমান্তরালে একটা আঁকা ফেলি, এটা অক্ষের সমান্তরালে গেলে দেখো অক্ষের সমান্তরালে দিছি, তারপর সে যাবে ব্যাক করে কোন দিক দিয়ে? ফোকাস দিয়ে। এটা হচ্ছে আমাদের ফোকাস, ফোকাস দিয়ে ব্যাক করবে, ঠিক আছে? চিত্র আমাদের ভুলও আসতে পারে, কারণ আমরা তো বক্রতার কেন্দ্র এটা অ্যাকুরেটলি ম্যাপে বসাই নাই। তোমরা কম্পাস দিয়ে অ্যাকুরেটলি ম্যাপে বসাবা, ঠিক আছে? তাইলে কোনো ভুল হবে না, ওকে? আমরা এখানে একটা আনুমানিক ধরছি, ওকে? এটা এদিকে আসতেছে, আর এটা থেকে এবার বক্রতার কেন্দ্র বরাবর এদিকে তো পাঠানো যাবে না, এটা বরাবর এদিকে পাঠাবো। এদিকে পাঠাইলে আমরা এটা এদিকে গিয়ে একদম পিছনে ব্যাক করবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে? কি হচ্ছে দেখো তো, এই দুইটা রশ্মি কিন্তু দূরত্ব বাড়তেছে, কখনোই মিলিত হবে না। তার মানে কোথায় মিলিত হবে? এই দিকে পিছনে বর্ধিত করলে মিলিত হবে। করো, পিছনে বর্ধিত করো, এখানে পাবো। এবার জাস্ট এখান থেকে নিচে একটা লম্ব টানবো, তাইলে আমরা পায়ে গেছি, আমাদের বিম্ব পায়ে গেছি, ওকে? বিম্ব পায়ে গেছি। আবার ক্লাস রেকর্ড হচ্ছে তো, ইয়া পারফেক্টলি রেকর্ড হচ্ছে, বিম্ব পায়ে গেছি। দেখো, ফোকাস আর পোলের মাঝে রাখছি। আকার কি? বিবর্ধিত, প্রকৃতি সুজা, সরি আকৃতি সুজা, প্রকৃতি অবাস্তব। সত্যিকার অর্থে আলোক রশ্মি মিলিত হয় নাই, অবস্থান পিছে। আমরা দেখি মিলে কিনা। বিবর্ধিত, সুজা, অবাস্তব, পিছে। তার মানে রশ্মি চিত্র আঁকা আমরা শিখে গেছি, খুবই সহজ। এবার আমরা উত্তলের একই পজিশন থেকে একটা আঁকবো। তাহলে উত্তল আকার, আমরা এই ডায়াগ্রামটার, আমরা এই কনভেনশনাল ডায়াগ্রামটার দিকে তাকাবো।
তাকে আমরা আঁকা শুরু করব। ঠিক আছে, এটাকে এমনি আঁকতে হবে, তাই না? এটাকে আমরা অবভিয়াসলি এমনি আঁকবো। এটার বক্রতার কেন্দ্র ধরো এখানে, ঠিক আছে? এই দিকে হওয়াটাই যতটুকু পসিবল অ্যাকুরেট রাখার চেষ্টা করবো। তাহলে এই দূরত্বটা কতটুকু? এই দূরত্বটা হচ্ছে এতটুকু, এর ফোকাসটা হবে এতটুকু। আমরা ফোকাস এবং মেরু, এটা পোল, এটা এফ, এটা বক্রতার কেন্দ্র, এটা সব কিছু ঋণাত্মক না, এটা সব কিছু কেমনি ঋণাত্মক হয়? এটা ছিল আমাদের অবতল, তাই না? এটা ছিল আমাদের অবতল। আর ওইটা আমাদের উত্তল। ফোকাস, বক্রতার কেন্দ্র, এগুলো কোথায় থাকে? এখন এই কনফিউশনটা দূর হবে। দেখো, এই যে একটা অবতল দর্পণ, এই যে একটা অবতল দর্পণ, অবতল দর্পণের এই দর্পণটা পুরাটা গোলকটা চিন্তা করো তো, ওই অনুযায়ী এটা পুরা গোলকটা এই দিকে আসে, বক্রতার কেন্দ্র এইখানে, তার মানে ফোকাস ওই পাশে থাকবে। এটার ক্ষেত্রে পুরা গোলকটা চিন্তা করো তো, বক্রতার কেন্দ্র এখানে, তার মানে এটা ফোকাস হবে এখানে। এটা হচ্ছে এফ, এটা সিসি, মানে বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের পোল, তার মানে এইগুলা কিন্তু ভুল। তাইলে এটা কি? এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এফ পজিটিভ, আর অবতল দর্পণের ক্ষেত্রে এফ নেগেটিভ। খুব ভালো মতো মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু অনেক কনফিউজিং, ঠিক আছে? খুবই কনফিউজিং। এই ডায়াগ্রামটা মনে রাখবা। এটার ক্ষেত্রে পুরা গোলকটা চিন্তা করো, এটার ক্ষেত্রে পুরা গোলক চিন্তা করবা, ঠিক আছে? তাহলে এই গোলকের বাকি অংশটা কোন দিকে? এইদিকে, এটা কেন্দ্র, তার মানে পজিটিভ সাইডে আছে এফ, আর এটা নেগেটিভ সাইডে আছে এফ। এবার এখানে একটা ফোকাস এবং মেরুর মাঝে একটা বস্তু রাখো, এটা রাখলাম, ওকে? এখান থেকে একটা রশ্মি পাঠায়া আবার ব্যাক করা, যে কথা একই কথা, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখান থেকে দুই ধরনের রশ্মি আঁকতে হবে। এক, আমরা অক্ষ বরাবর পাঠাবো, প্রধান অক্ষ বরাবর পাঠাবো, এটা ব্যাক যাবে কার বরাবর? এফ বরাবর ব্যাক যাবে। এফ কোনটা? আলু তো এইদিকে যাইতে পারবে না, তাহলে এফ বরাবর ব্যাক যাওয়া মানে কি? সে এটা বরাবর ব্যাক যাবে, এফ এর উপর দিয়ে ব্যাক যাচ্ছে। কেউ আবার অক্ষের সমান্তরালে পাঠাইছো, তার মানে তুমি এটাকে ফোকাস দিয়ে, এই যে এটা ফোকাস না, এটার উপর দিয়ে পাঠাই দিলা, এটা কিন্তু ঝামেলা হবে। এখানে অ্যাকচুয়ালি ফোকাস এটা, বক্রতার কেন্দ্র ওইদিকে, সো মাথায় রাখতে হবে। সো উত্তল দর্পণের ক্ষেত্রে খুবই সাবধান, ওকে? আচ্ছা, বাট এখানে এটা কিন্তু অ্যাকচুয়াল এফ না, এটা অ্যাকচুয়াল সি না, ঠিক আছে? ওইগুলো ওইদিকে। তুমি যদি এইগুলোকে অ্যাকচুয়ালি চিন্তা করো, আমাদেরকে যেই পাশে গোলকটা আছে ওই দিকের সবকিছু বিবেচনা করে আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো বেশ কনফিউজিং। আর আরেকটা রেখা কোন দিকে আঁকতে হবে? আরেকটা রেখা হচ্ছে বক্রতার কেন্দ্র আছে না, বক্রতার কেন্দ্র বরাবর পাঠাইতে হবে। তো বক্রতার কেন্দ্র বরাবর আমরা পাঠাই, বক্রতার কেন্দ্র কিন্তু এই দিকেই চিন্তা করতে হবে। তো এইখানে গিয়ে এটা কোন দিকে ব্যাক করবে? সোজা, একদম সোজা ব্যাক করবে, একদম সোজা ব্যাক করবে। তো এখান থেকে যদি এই বরাবর যায়, এদিকে ব্যাক করবে। তাহলে আমরা যদি এদিকে তাকাই, এদিকে যদি আমরা আমাদের চোখ দিয়ে তাকাই, তাহলে দেখো এই লালটা কোথায় গিয়ে মিলিত হবে?
এই দুটাকে যদি পিছনে বর্ধিত করি এই জায়গাটাতে মিলিত হচ্ছে, তাই না? এখানে যদি আঁকি আমরা এটা পাচ্ছি। আবার দেখাই, এটা আমার একটা রশ্মি, এটা আর একটা রশ্মি, এখানে খুব পারফেক্ট হয় না আর কি। সো এটাকে যদি আমরা পিছনে বর্ধিত করি, রেডটাকে যদি আমরা পিছনে বর্ধিত করি, আর এটাকে যদি আমরা পিছনে বর্ধিত করি গ্রিনটাকে, তাহলে এরা এখানে মিলিত হচ্ছে। এখান থেকে একটা লম্ব টানলে আমরা বিম্বটা পেয়ে গেছি। বিম্বটা কি হচ্ছে? সোজা, খর্বিত এবং অবাস্তব, সত্যিকার অর্থে মিলিত হয় না। অ্যান্ড অপর পাশে এটাই কিন্তু হওয়ার কথা ছিল আমাদের, সোজা, ছোট, অবাস্তব, অপর পাশে। এক্স্যাক্টলি ওইটাই হয়েছে, এক্স্যাক্টলি ওইটাই হয়েছে। তো এই জায়গাটা একটু হিজিবিজি হয়ে গেছে, কারণ ওই বক্রতার কেন্দ্র আসলে আরও এই দিকে, ফোকাসটা আরও এই দিকে, বুঝছো? তখন হইলে জিনিসটা সুন্দর হইতো আর কি। তো তোমরা আঁকতে আঁকতে পারফেকশনটা তোমাদের হাতে আসবে আর কি। তাহলে আমরা একটা অবতলের রশ্মি চিত্র আঁকা দেখলাম, উত্তলেরও আঁকা দেখলাম। অবতলের ক্ষেত্রে আঁকা নিয়ে খুব একটা চ্যালেঞ্জ নাই। উত্তলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে গোলকটা যেদিকে ওই দিকেই আমরা বক্রতার কেন্দ্র চিন্তা করব এবং ফোকাস চিন্তা করব। এদিকে জাস্ট ওইটার একটা আমরা কি ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন চিন্তা করবো, ওই অনুযায়ী বসাইছি। মানে এটা ফোকাস দূরত্বের সমান, সো এটার এই দূরত্বের মাঝে বসাইছি। বাট এটা ফোকাস না, এটা ফোকাস না, এটা বক্রতার কেন্দ্র না। বক্রতার কেন্দ্র ওইটা, ফোকাস এইটা, ঠিক আছে? ফোকাসটা ভেতরের দিকে থাকবে। ফোকাস দূরত্বের সমান দূরত্বটা এখানে দাগ টানছি, বক্রতার কেন্দ্রের সমান দূরত্বটা এখানে টানছি। টেনে অ্যাকচুয়ালি আঁকার ক্ষেত্রে ফোকাস চিন্তা করতে হবে এটাকেই, বক্রতার কেন্দ্র চিন্তা করতে হবে এটাকেই। টান। এবার বাকি সিনারিওগুলো তোমরা আইকা মিলাবা, ওকে? তাহলে আমাদের কিন্তু উত্তর দর্পণ এবং অবতল দর্পণ রিলেটেড যা যা দেখা দরকার সব কিন্তু দেখা হয়ে গেছে, মানে রশ্মিচিত্র রিলেটেড। আচ্ছা, এটা আমাদের শেষ। এবারে আসো আমরা গাণিতিক সূত্র এবং বিবর্ধনের সূত্র দেখা ফেলি। এই যে এত কাহিনী করছি না, এগুলো আমরা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে করে ফেলতে পারতাম। সেটা হচ্ছে 1/u প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1/f। এই ফর্মুলাটা দিয়ে আমরা চাইলে দর্পণ থেকে বস্তুর অবস্থান এবং ফোকাস দূরত্ব ইনসার্ট করে বিম্বের অবস্থান কোথায় হবে সব বলে দিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই চিহ্ন ওই যে ডায়াগ্রামটা দেখাইছি এই অনুযায়ী বসাইতে হবে। এটার এফ পজিটিভ, এটার নেগেটিভ। এটাকে এটা হচ্ছে আমাদের অবতল, আর এটা হচ্ছে আমাদের উত্তল, ঠিক আছে? এটা ফোকাস কিন্তু এই দিকে, এটা মাথায় রাখো। সো উত্তলের ক্ষেত্রে এফ এখানে প্লাস বসাইতে হবে, অবতলের ক্ষেত্রে এফ মাইনাস বসাইতে হবে, ঠিক আছে? আর ইউ দেখো, এটার ক্ষেত্রে আমরা কোথায় রাখতেছি? এটার ক্ষেত্রে আমরা বস্তুটাকে কোথায় রাখতেছি? বস্তুটাকে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ সাইডে রাখতেছি, তাই না? সো এটার ক্ষেত্রে আমরা ইউ পজিটিভই বসাবো। বাট এটার ক্ষেত্রে যখন আমরা ইউ বসাতে যাচ্ছি, দেখো ইউ কিন্তু নেগেটিভ সাইডে বসাচ্ছি। এই সাইডটা কিন্তু নেগেটিভ, পুরোটাই নেগেটিভ, তাই না? সো এটার ক্ষেত্রে ইউ নেগেটিভ বসাইতে হবে। ভি এর ভ্যালু পজিটিভ আসলে কি হবে, নেগেটিভ আসলে কি হবে? পজিটিভ নেগেটিভ দিয়ে তুমি এটার অবস্থানটা বুঝতে পারবা। এখানে একটা জিনিস নিয়ে তোমাদের কনফিউশন হইতে পারে, এটার ক্ষেত্রে ইউ এর ভ্যালুটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? আমরা যদি এক্স্যাক্টলি এখানে আঁকি, তাহলে এটার অবস্থান কিন্তু কি ঋণাত্মকের দিকে চলে যাচ্ছে। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে
তোমরা জাস্ট ফোকাসের চিহ্নটা ডিটারমাইন করার ক্ষেত্রে এই ডায়াগ্রামটার কথা মাথায় রাখতে পারো। বাকি সব ক্ষেত্রে ইউ অলওয়েজ পজিটিভ ধরবা, অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? আর ভি এর ভ্যালু প্লাস মাইনাস হওয়া মানে যদি প্লাস হয় তাহলে ইউ যেই পাশে আছে ভি একই পাশে, মানে বস্তু যেই পাশে আছে বিম্ব একই পাশে। যদি ভি মাইনাস হয় বস্তু যে পাশে আছে বিম্ব উল্টা পাশে। তাইলে আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিই, এখানে এই ডায়াগ্রামটা দিয়ে তোমরা ফোকাস দূরত্বের সাইনটা খুব ইজিলি মাথায় রাখতে পারো, বা এমনি মনে রাখো না, উত্তল মানে একটু উঁচা, সো ফোকাস দূরত্ব প্লাস, অবতল মানে একটু নিচা, ফোকাস দূরত্ব মাইনাস। উত্তল মানে এরকম উঁচা প্লাস, অবতল মানে নিচা সাইডটা, এই জন্য মাইনাস। ডান। আর বাকি সব ক্ষেত্রে ইউ অলওয়েজ পজিটিভ। ভি যদি প্লাস আসে তাইলে বস্তু যে পাশে বিম্ব ওই পাশে, যদি মাইনাস আসে বস্তু যে পাশে বিম্ব অপর পাশে। বাস্তব নাকি অবাস্তব? তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কি বুঝতে পারি? বিম্বের অবস্থান, ঠিক আছে? বিম্বের অবস্থান, বিম্বের দর্পণ থেকে দূরত্ব, ভি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে দর্পণ থেকে দূরত্বটা, ঠিক আছে? এইবারে আসো আমরা বোঝার চেষ্টা করতেছি যে এটা বিবর্ধিত নাকি কর্বিত। এটার জন্য একটা ফর্মুলা আছে, বিবর্ধনের সূত্র। আমরা একটু মুছি। বিবর্ধনের সূত্র হচ্ছে এটা, m is equal to length of image divided by length of object. এটা দিয়ে করতে পারো। তোমাকে যদি কোশ্চেনে বিম্বের লেংথ দেওয়া থাকে এন্ড অবজেক্টের লেংথ দেওয়া থাকে, বিম্বের লেংথকে অবজেক্টের লেংথ দিয়ে ভাগ দিলে তুমি m এর ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে? m এর ভ্যালু যদি 1 হয় দুইটা সমান, m এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বিবর্ধন হইছে স্মলার, এটা লিখে দিই m greater than 1, m smaller than 1, m is equal to 1। এটার মানে হচ্ছে সমান, এটার মানে হচ্ছে ছোট হইছে। আমি আরেকবার চিন্তা করে নিই জিনিসটা, m এর ভ্যালু লেস দেন 1, তার মানে এটা ছোট, এটা বড়, তার মানে ছোট, বিম্বটা ছোট, আর গ্রেটার দেন 1 মানে বিম্বটা বড়। আচ্ছা, এটা নির্ণয় করার আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। যখন আমরা লেন্স নিয়ে কাজ করব, লেন্সের ক্ষেত্রে সামনের মাইনাস থাকবে না, ঠিক আছে? লেন্সের অধ্যায়ে দেখব। তুমি যদি বিম্বের দূরত্ব এই ফর্মুলাটাতে ক্যালকুলেট করে এখানে বসাও, আর অবজেক্টের দূরত্ব এখানে যদি বসাও, অবজেক্টের দূরত্ব তাহলে অলওয়েজ প্লাস বসাবা। বসাইলে যেটা হবে m এর ভ্যালু প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। প্লাস মাইনাস দিয়ে বুঝবো সে বাস্তব নাকি অবাস্তব, ওকে? আর বিবর্ধিত নাকি কর্বিত এটা এটার পরম মানটা দিয়ে বুঝবো। পরম মান যদি ইকুয়াল টু 1 হয় সমান, গ্রেটার দেন 1 হইলে বড়, স্মলার দেন 1 হলে ছোট, ঠিক আছে? আর সাইনটা দিয়ে বুঝবো সে বাস্তব নাকি অবাস্তব। গাণিতিক সূত্র এবং বিবর্ধনের সূত্র আমাদের শেষ। এগুলো রিলেটেড ম্যাথ যদি সামনে আসে, প্রবলেম আসে, আমরা দেখব। এবার আমরা থিওরিটিক্যাল আলোচনায় চলে যাব, আয়নার ব্যবহার, এই টপিকটাতে চলে যাব। এটা আমাদের এই অধ্যায়ের শেষের দিকে টপিক, এটা হচ্ছে ড্রাইভিং এর ক্ষেত্রে। সো আয়নার ব্যবহার আমাদের কোথায় কোথায় লাগে? আয়নার ব্যবহার লাগে নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে, অদৃশ্য রাস্তায় বাঁক নেওয়ার ক্ষেত্রে। কিভাবে লাগে চলো আমি তোমাদেরকে একটু বুঝাই। তার আগে তোমাদেরকে আমি এখানে বেশ কিছু জিনিস আমি খুব ভালো করে নোট করে রাখছি, সেগুলো একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্বের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স হচ্ছে, বাস্তব বিম্ব যেখানে আলু সত্যিকার অর্থে মিলিত হচ্ছে, ওই আলুটাকে চাইলে আমরা, ওই বিম্বটাকে চাইলে পর্দায় ফেলা যায়, কোনটা পর্দায় ফেলা যায়। বাট অবাস্তব বিম্ব এটা যে চোখে দেখা যায়, কোনো পর্দায় ফেলা যায় না। কেন বাস্তব বিম্ব জরুরি? ক্যামেরার ভেতরে যদি সেন্সরের মধ্যে সত্যিকার অর্থে আলু মিলিত না হয় তাহলে সেন্সরে ইমেজ ক্রিয়েট হবে না।
দ্যাটস ওয়াই বাস্তব বিম্ব ছাড়া অনেক কিছু করা পসিবল না। অবাস্তব বিম্বের ক্ষেত্রে ওটা জাস্ট আমরা চোখে দেখতে পাই, বাট এটাকে কোনো পর্দায় ফেলা পসিবল হয় না, এটা মাথায় রেখো। তাহলে কোন বিম্বকে পর্দায় ফেলা যায়? বাস্তব বিম্বকে। কোন বিম্বকে পর্দায় ফেলা যায় না? অবাস্তব বিম্বকে। এটা সুন্দর করে খাতায় নোট করে রাখো। এখানে আরও বেশ কিছু পয়েন্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এগুলো সব আমাদের ক্লিয়ার হয়ে গেছে না? এখানে বলার মতো আসলে আর কিছু নেই। ওই আমরা ড্রাইভিংয়ে চলে যেতে পারি, মানে আয়নার ব্যবহারে নিরাপদ ড্রাইভিং। আয়নার ব্যবহার কোথায় কোথায় অ্যাকচুয়ালি হয়? সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে হয় এগুলো নিয়ে কথা আছে। নিরাপদ ড্রাইভিং, অদৃশ্য রাস্তায় বাঁক নেওয়ার ক্ষেত্রে। সো আমি একটু একটু করে এক্সপ্লেইন করি। আয়নার ফার্স্ট যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আয়নাতে যখন আমরা দাঁড়াই আমাদের বাম ডানে চলে যায়, ডান বামে চলে যায়। এটা একটা সমাধান আছে। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে, আমরা যদি একটা আয়না আরেকটার সাথে 90 ডিগ্রিতে রাখি, এখন যদি এখানে দাঁড়ায় আমরা নিজেদেরকে দেখি, তাইলে একটা আয়নার প্রতিবিম্ব আরেকটা আয়নার প্রতিবিম্বকে কারেক্ট করে দেয়। তাই আমরা বামটাকে বামেই আমরা মানে যে বামটাকে যে ডানে নিয়ে যায়, ডানটাকে যে বামে নিয়ে যায়, এই ঝামেলাটা হয় না। এটা একটা ইউসেজ হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইউসেজ হচ্ছে, একটা গাড়িকে নিরাপদে চালানোর জন্য একজন ড্রাইভারকে ডানে বামে সামনে পিছে সব জায়গাতে নজর রাখতে হয়। ডানে বামে সে কেমনে নজর রাখে? রিয়ার ভিউ মিরর দিয়ে। পিছনে সে কেমনে নজর রাখে? রিয়ার ভিউ মিরর দিয়ে। ডানে বামে কেমনে নজর রাখে? সাইড ভিউ মিরর দিয়ে। এইখানে আয়নার ব্যবহার হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কোন ধরনের আয়নার ব্যবহার হয় এটা এক্সামে আসে, উত্তল, ঠিক আছে? উত্তলের ক্ষেত্রে আমরা কি দেখছি মনে আছে? উত্তলের ক্ষেত্রে আমরা কি দেখছি? উত্তলের ক্ষেত্রে অলওয়েজ কি? কোথায় কোথায় কোথায়? উত্তলের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি আকৃতি, আকারটা অসীম হইতে পারে, বিবর্ধিত হইতে পারে, আকার সমান হইতে পারে। আচ্ছা, এটা দিয়ে এটা এক্সপ্লেইন করা যাবে না, এটা না, ঠিকই তো আছে, ঝামেলা লাগে না কোথায়? এই জায়গাটা কারেক্ট করে নিই না, এইটার কারণে ঝামেলাটা লাগছে। এটা আমাদের কি? এটা আমাদের উত্তল। এই জন্যই তো বলি কেন মিলে না, অবভিয়াসলি মিলবে। এটা আমাদের অবতল, ঠিক আছে? ওইটা তখন কারেক্ট করা হয় নাই আর কি। ব্যাপার কি, এগুলো কি আমরা ঠিক করি নাই? আমরা তখন ঠিক করলাম। আমরা তখন এগুলো সবগুলো ঠিক করলাম। এটা অবতল, এটা উত্তল। এগুলো একটু কারেক্ট করে নাও। অবতল, উত্তল, ও লাস্টের দুটো আমরা কারেক্ট করে নিই আর কি। অবতল উত্তল, অবতল উত্তল, অবতল উত্তল, অবতল উত্তল, অবতল উত্তল, অবতল উত্তল। পারফেক্ট। তাই দেখো, উত্তল কেন আমরা গাড়ির সাইড ভিউ এবং রিয়ার ভিউ মিররে অলওয়েজ উত্তল ব্যবহার করি? কারণ উত্তল দর্পণ অলওয়েজ ছোট প্রতিবিম্ব গঠন করে, অলওয়েজ সোজা। বাস্তব নাকি অবাস্তব আমার দেখার দরকার নাই, কারণ এখানে তো আমার ক্যামেরাতে ছবি তুলতেছি না, তাই না? আমার দরকার যাতে অলওয়েজ সোজা এবং অলওয়েজ যাতে ছোট বিম্ব পাই। তো তুমি যদি গাড়ির রিয়ার ভিউ মিররে যদি উত্তল ব্যবহার না করে তুমি যদি অবতল ব্যবহার করো, তাহলে কি হবে? অবতলে সামটাইমস তুমি বাসার একটা চামচ নাও, চামচ নিয়ে এটার যে অবতল পৃষ্ঠটা এখানে যাও, সামটাইমস এটা বড়, সামটাইমস ছোট, ভ্যারিয়েবল লেংথের কি
সামটাইমস সোজা সামটাইমস উল্টা বিম্ব গঠন করে। তো গাড়ি চালানোর সময় যদি একবার সোজা আসে, একবার উল্টা আসে, একবার বড় আসে, একবার ছোট আসে, তুমি গাড়ি কেমনে চালাইবা? তোমার দরকার এমন একটা দর্পণ যেটা সবসময় তোমাকে সোজা ছোট কি বিম্ব দিবে, তাই না? আমরা কি দেখলাম, উত্তল দর্পণেই কেবল সবসময় অলওয়েজ সোজা ছোট বিম্ব দেয়। এই জন্য গাড়ির রিয়ার ভিউ এবং সাইড ভিউ মিররে আমরা অলওয়েজ উত্তল দর্পণ ব্যবহার করবো। আরেকটা রিজন হচ্ছে ওই যে অলওয়েজ ছোট বিম্ব গঠন করে, তার মানে কি? তার মানে ছোট্ট একটা মিররের মধ্যে আমরা বিশাল বড় পিছনের একটা বড় এরিয়াকে এই ছোট্ট একটা জায়গার মধ্যে দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো ছিল হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহার। এবারে আসো আমরা একটু অবতল দর্পণের ব্যবহার দেখি। অবতল দর্পণ, আমি একটু এক্সস্টেড হয়ে গেছি তো এই জন্য 3:25 বাজে, সেই রাত 1টা থেকে ক্লাস নিচ্ছি, সন্ধ্যা 7টা থেকে ক্লাস নিচ্ছি। অবতল দর্পণের একটা স্পেশালিটি হচ্ছে, সেটা আমি পরে বলতেছি, তার আগে বলি অবতল দর্পণ কোথায় ইউজ করা হয়। টেলিস্কোপে। কেন টেলিস্কোপে ইউজ করা হয়? অবতল দর্পণ একটা জিনিস খেয়াল করছো, অভিসারী। অভিসারী কিন্তু অবতল দর্পণ অভিসারী, আর উত্তল দর্পণ অপসারী, চারপাশে আলোটাকে ছড়ায় দেয়। তার মানে অবতল দর্পণ আলোগুলোকে একসাথে করে উজ্জ্বলতা বাড়াইতে পারে। অবতল দর্পণ এই কাজটা করতে পারে। উত্তল দর্পণ আলোগুলোকে চারপাশে ছড়াই দেয়, অপসারী, মানে আলোগুলো চারপাশে ছড়াই ছেড়ে চলে যায়, উজ্জ্বলতা কমে যায়। টেলিস্কোপের ক্ষেত্রে খুবই স্পষ্ট বিম্ব গঠন করা খুবই জরুরি। আর স্পষ্ট বিম্ব মানে কি? অল্প আলোতেও একদম ফকফকা বিম্ব পাইতে হবে। সেটা কোথায় পসিবল? অবতলে না উত্তলে? উত্তল তো আলোকে ছড়াই ছিটে আরো কমায় দেয়, বাট অবতল কি করে? আলোগুলোকে জমায়া অভিসারী করে, কনভার্জিং। তার মানে অবতল অ্যাকচুয়ালি আলোর উজ্জ্বলতা বাড়াই দিতে পারে। দ্যাটস ওয়াই টেলিস্কোপে এটা ব্যবহার করা হয়। আরেকটা ইউসেজ হচ্ছে, তুমি দেখো তো অবতল দর্পণের ক্ষেত্রে তুমি এখানে একটা লাইট রাখলা, ঠিক আছে? লাইট থেকে তুমি হচ্ছে এটার যে ফোকাস আছে, এই ফোকাসের মধ্যে লাইটটা রাখলে, তাই ফোকাসের মধ্যে লাইট রাখলে কি হয়? ফোকাস থেকে যত লাইট যা বের হবে সব তো ফোকাস বরাবর বের হবে, সব সমান্তরালে বের হবে। যা বের হচ্ছে সব কিন্তু ফোকাস বরাবর বের হচ্ছে। তার মানে আমরা যদি এরকম সমান্তরাল লাইটের বিম তৈরি করতে চাই, তাহলে আমরা লাইটের পিছনে অবতল দর্পণ ব্যবহার করব। একটা অবতল দর্পণ নিলাম, নিয়ে এটার ফোকাসের মধ্যে একটা লাইট রেখা দিলাম, তাহলে যেটা হবে সবগুলা আলো ফোকাস বরাবর আপতিত হবে। আর ফোকাস বরাবর আপতিত হলে কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে সেগুলো প্রতিফলিত হয়, অ্যান্ড আলটিমেটলি আমরা একটা সমান্তরাল লাইটের বিম পাই। ঠিক আছে? সো এই জন্য এটাকে কোথায় ইউজ করা হয়? সার্চ লাইটে সমান্তরাল লাইট লাগে, সার্চ লাইট। আর কোথায় লাগে? টর্চ লাইট। ওকে, ডান। আর একটা জিনিস কি খেয়াল করছো? অবতল দর্পণ ফোকাস দূরত্বের ভেতরে যেটাকেই পাচ্ছিল খুব ভালো মতো বড় করে ফেলতেছিল। অবতল দর্পণ দেখো তো বক্রতার কেন্দ্রে, আমরা ফোকাস দূরত্বের ভেতরে যাই, এটা ফোকাস দূরত্বের বাইরে ফোকাসে, বা আমরা যদি যাই, এটাকে আমরা ডিলিট করে দিছি, ফোকাসের আগে একটা আছে না? আছে তো, মেরু এবং ফোকাসের মাঝে, মানে ফোকাস দূরত্বের ভেতরে দেখো তো অবতলটা কি করে? বিবর্ধিত বিম্ব গঠন করে, তাই না? তার মানে অবতল দর্পণের ফোকাসের ভিতরে আমরা কিছু একটাকে রাখলে অনেক বড় করে দেখতে পারি। এই জন্য দেখা যায় যারা ডাক্তার কিংবা ডেন্টিস্ট, ওরা যদি কোনো শরীরের ভেতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে যদি বড় করে দেখতে হয়, তারা ওটার ভিতরে খুবই ছোট একটা কি পাঠায়? অবতল দর্পণ পাঠায়, যেটার ফোকাসের মধ্যে
আমাদের কাঙ্ক্ষিত যে অংশটাকে বড় করে দেখতে চাচ্ছে ওটাকে রাখলে সে কি বিবর্ধিত পিকচার বা ইমেজ তৈরি করতে পারে। তাহলে ছোট কিছুকে বড় করে দেখতে চাইলে, ছোট কিছুকে বড় করে দেখতে চাইলে, ঠিক আছে, ফোকাস দূরত্বের ভেতরে রাখতে হবে। তাহলে এইগুলো ছিল হচ্ছে আয়নার ব্যবহার নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে। অবতল দর্পণের ব্যবহার দেখলাম এবং উত্তল দর্পণের ব্যবহার দেখলাম। রিয়ার ভিউ এবং সাইড ভিউ মিররে অলওয়েজ উত্তল দর্পণ, আর অবতলগুলো এখানে ইউজ করে। যেমন গাড়ির যে হেডলাইট যেখান থেকে হাই বিম বের করতে হয় সমান্তরাল ওখানে। ওকে, এবারে আসো আমরা নিরাপদ ড্রাইভিং তো গেল, অদৃশ্য রাস্তায় বাঁক নেওয়ার ক্ষেত্রে আমরা নিরাপদে বাঁক নেওয়ার জন্য আয়নাকে কিভাবে ব্যবহার করতে পারি। পাহাড়ি অঞ্চলগুলোতে দেখা যায় হঠাৎ করে এরকম বাঁক চলে আসে, তুমি যাচ্ছ হঠাৎ করে বাঁক চলে আসে। তো তুমি যখন এখানে যাচ্ছ অপর পাশে কি আছে তুমি কিন্তু দেখতেছো, তুমি দেখতেছো এখানে কি আছে। এই জায়গাটাতে এক্স্যাক্টলি, এটা যদি একটা সরল রেখা টানি, এই জায়গাটাতে এটা কত, এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি একটা মিরর রাখা যায়, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা যদি আমরা মিরর রাখতে পারি, তাহলে যেটা হবে এদিক দিয়ে যে গাড়িটা আসতেছে সে এখানকার সব কিছু দেখতেছে। দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছে, কিন্তু এই যে এটা কত 45 ডিগ্রি। এদিক দিয়ে যে সে যাচ্ছে সে অপর পাশে সব কিছু দেখতে পারে, এদিক থেকে সে যে আসতেছে সেও এই পাশের সব কিছুই মিররটাতে দেখতে পারে। দ্যাটস ওয়াই অদৃশ্য রাস্তায় যেখানে বাঁক নিতে হয়, বাঁকে বাঁকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা সমতল দর্পণ গলিও না, সমতল দর্পণ যদি রেখে দেই তাহলে আমরা অপর পাশে কি হচ্ছে এটা দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওকে, বাট অবশ্যই কোনটা 45 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আসো নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে আমাদের আরো বেশ কিছু জিনিস মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে আমরা যেন গাড়ি ব্রেক করার ক্ষেত্রে অবশ্যই ব্রেক লাইট যাতে শো করি। আমরা যাতে অবশ্যই ডানে বামে যাওয়ার ক্ষেত্রে টার্ন লাইট বা টার্নিং ইন্ডিকেটর এগুলো যাতে ইউজ করি। ঠিক আছে, অ্যান্ড একটা গাড়ি যখন যাচ্ছে তখন এটা হাই বিমটা যদি আমি চালু করে দিই তাহলে যেটা হবে অপর পাশ থেকে যে গাড়ি আসতেছে তার চোখে হাই বিম লাগবে, তার চোখ জ্বলসে যাবে, সে অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য রাস্তায় গাড়ি চালানোর সময় কখনোই হাই বিম চালু করা যাবে না, বা পসিবল হলে উপরের লাইটের 3 আঙ্গুল পরিমাণ জায়গা কালো রং করে রাখতে হবে। হাই বিম কখন লাগে? হাই বিম হচ্ছে একটা সিগন্যাল দেওয়ার জন্য। তুমি ইমার্জেন্সি সিগন্যাল দিতে চাচ্ছ, জাস্ট হাই বিমটা 1 সেকেন্ডের জন্য চালু করে বন্ধ করে দাও, অপর পক্ষ বুঝতে পারবে তোমার ইমার্জেন্সি আছে, তোমাকে হয়তো সাইড দিয়ে দিবে। বা এমন একটা জায়গা যেখানে অনেক দূর পর্যন্ত দেখা দরকার, পুরো জায়গা ফাঁকা, ওখানে তুমি চালু করো। হাইওয়েতে কোনোভাবে হাই বিম চালু করা যাবে না, নো হাই বিম। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি রিয়ার ভিউ মিরর এবং সাইড ভিউ মিরর থাকা লাগবে ওখানে, যাতে উত্তল দর্পণ আমরা ব্যবহার করি। ওকে, আচ্ছা ডান, আমাদের এখানকার সবকিছু শেষ। এবার আমরা যদি সামনে কোনো প্রবলেম আসে আমরা প্রবলেম সলভ করব, অ্যান্ড এই রিলেটেড যা যা তোমাদের রিডিং পড়া দরকার। এই কনভেনশনটা জাস্ট আমরা ফোকাস দূরত্বের সাইনটা মনে রাখার জন্য ইউজ করবো, বাট আমরা ইজিলি এমনি মনে রাখতে পারি উত্তল মানে প্লাস, অবতল মানে মাইনাস, দ্যাটস ইট। এগুলো একটু রিডিং পড়ে ফেলো এখনই পজ করে করে। উত্তল আয়না এগুলো আমরা সব দেখে ফেলছি, এই চিত্র আমরা সব দেখে ফেলছি। আচ্ছা প্রমাণ করো ফোকাস দূরত্বটা বক্রতার যে ব্যাসার্ধ আছে, বক্রতার ব্যাসার্ধের হাফ।
সো এটার প্রমাণটা আসলে এটা দেখানোর মতো কিছু নাই। তুমি এখান থেকে এখানে পুরোটা যে চিত্র সহ দেওয়া আছে, ঠিক আছে? চিত্রটা কোথায়? পুরোটা একটা জায়গাতে দিলে বেটার হইতো। এই যে এখানে চিত্র সহ পুরোটা দেওয়া আছে। ভেরি সিম্পল, আমাকে দেখাইতে হবে কি এই এফ, এই যে এই এফটা হচ্ছে এই টোটালটার হাফ। এটা কেমনে দেখাবো? পুরো ব্যাপারটা এখানে দেখানো আছে, এটা তুমি দেখলেই পারবা, ঠিক আছে? সিমিলার একটা প্রমাণ তোমাকে আমি আগে দেখাইছি, সো এটা আমি না দেখাই, ক্লাসটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে। এগুলো তুমি মূল বই থেকে তুলে নাও, তো তুমি এগুলো পড়ে নিও। সমতল আয়নাকে যদি আমরা গোলীয় উত্তল আয়না হিসেবে কল্পনা করি, তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে? অসীম হবে। তুমি চিন্তা করো, এটাকে আস্তে আস্তে তুমি ফ্ল্যাট করতেছো, এটা এরকম আছে, এটার ফোকাস দূরত্ব এইখানে, ঠিক আছে? আরো একটু ইয়ে করো, ফোকাস দূরত্ব আরো দূরে সরে আসবে। আরো একটু ফ্ল্যাট করো, আরো দূরে সরে আসবে। একদম ফ্ল্যাট করো, এটা ফোকাস দূরত্ব অসীমে চলে আসবে। গোলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব, আমরা এগুলো সব দেখে ফেলছি। ওই যে আলোক রশ্মি আকার তিনটা যে শর্ত, আমরা তিনটা ইউজ না করি, দুইটা ইউজ করব। ওকে, এখানে ছবি টবি একে দেখাচ্ছে আর কি। দেখো, পাদবিন্দু থেকে একটা রশ্মি আঁকলেই ইনাফ। এটাই আমাদের মূল বস্তু। আর এখান থেকে দুইটা আঁকতে হবে। একটা কি প্রধান অক্ষের সমান্তরালে, যেহেতু এটা উত্তল, তার মানে অবভিয়াসলি ফোকাসে রেখে চিন্তা করবো না, ফোকাসটাকে চিন্তা করব কোথায়? এখানে, এদিক বরাবর যাবে, ঠিক আছে? আর আরেকটাকে আমরা বক্রতার কেন্দ্র বরাবর পাঠাবো, এটা এক্স্যাক্টলি এদিক দিয়ে ব্যাক করবে, ঠিক আছে? দেন এদিকে আমরা যদি পিছনে বর্ধিত করি, তাইলে ওরা এটা তো এই বরাবর আসবে, আর এটা এই বরাবর আসবে, এখানে ছেদ করতেছে। এগুলো একটু পজ করে করে রিডিং করে ফেলো। অবতল গলীয় আয়না, অবতল গলীয় আয়না নিয়েও হচ্ছে আমরা সব ডিটেলস দেখে ফেলছি।